মেঘদূত কাব্যটি কবি কালিদাসের সংস্কৃত ভাষায় লেখা একটি গুরুত্বপূর্ণ কাব্য। শুধু সংস্কৃত ভাষায় নয়, বরং বিশ্ব সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ কাব্য হিসেবে বিবেচিত। কালিদাস তার মেঘদূত কাব্যে ভারতের, বিশেষ করে প্রাচীন ভারতের যে বর্ষা ঋতুর সৌন্দর্য, তার সবটুকু রূপ রস গন্ধ ধারণ করেছেন। এই কাব্যের মূল উপজীব্য হচ্ছে দেবতা কুবের কর্তৃক অভিশাপ প্রাপ্ত হয়ে যক্ষ 1 বছরের জন্য রামগিরি পর্বতে নির্বাসিত হয়েছেন। এই 1 বছরের জন্য নির্বাসিত যক্ষ প্রিয়ার জন্য ব্যাকুল প্রায়। বিরহে কাতর এই যক্ষ মেঘকে তার প্রিয়ার কাছে দূত হিসেবে প্রেরণ করছেন কল্পনায়। দর্শক, মেঘদূত কাব্য সম্পর্কে প্রাথমিক কথা আমরা প্রথম পর্বে আলোচনা করেছি। প্রথম পর্বে আমরা 1 থেকে 5 নম্বর শ্লোক আলোচনা করেছিলাম। আজ দ্বিতীয় পর্বে আমরা 6 থেকে 10 নম্বর শ্লোক আলোচনা করার প্রয়াস পাব। 6 নম্বর শ্লোকে যক্ষ মেঘকে নিবেদন করে বলছেন, হে মেঘ, জানি আমি ভুবন বিশ্রুত তুমি, যে পুষ্কর আবর্তের বংশে জাত, আর সেবক ইন্দ্রের কামরূপী। মেঘকে বলা হচ্ছে, হে মেঘ, তোমার জন্ম ভুবন বিশ্রুত জলাশয় থেকে, পুষ্কর আবর্তক থেকে। তুমি ইন্দ্রের সেবক, যেখানে খুশি সেখানে বিচরণ করতে পারো, নতুন নতুন রূপ গ্রহণ করতে পারো। পুরাণে বা শাস্ত্রে মেঘের ভিন্ন ভিন্ন রূপের বর্ণনা রয়েছে, যেমন আবর্ত মেঘ, সংবর্ত মেঘ, পুষ্কর দ্রোণ মেঘ ইত্যাদি। বিশেষ করে পুষ্করাবর্তক মেঘ জলের বাহক, জল বহন করে। এইচ উইলসনের মতে এই পুষ্কর মেঘ জল ভারে স্ফীত হয় বলে একে পুষ্করাবর্তক মেঘ বলা হয়, এবং বিশেষ করে এই মেঘে প্রচুর বৃষ্টি হয়। সেই মেঘকে অত্যন্ত অনুনয় করে মোহন এবং প্রীতিময় বচনে যক্ষ নিবেদন করছেন। এরপর বলা হচ্ছে, দৈব প্রতিকূল বন্ধু বহুদূরে, তোমার কাছে আমি প্রার্থী। গুণীরে অনুনয় সেও ভালো, অধমে বর দিলে সেও নিতে নেই। দেবতা কুবের আমার প্রতি বিরাগ ভাজন হয়েছেন, আমাকে নির্বাসিত করেছেন। আমি যক্ষ প্রিয়া আমার বন্ধু থেকে বহু দূরে অবস্থান করছি। কুবের আমার বিশেষ ক্ষমতা কেড়ে নিয়েছেন। আমার এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার ক্ষমতা ছিল যক্ষ হিসেবে, সেই ক্ষমতা আজ নেই। আমি রামগিরি পর্বতে, আমার প্রিয়া যক্ষ প্রিয়া সে অলকাপুরীতে বহু দূরে অবস্থান করছে। তাই তোমার কাছে আমার প্রার্থনা, তুমি দ্রুত যাও অলকাপুরীতে আমার প্রিয়ার কাছে, বন্ধুর কাছে। তার কাছে গিয়ে আমার এই অবস্থার কথা জানাও, কারণ সে অপেক্ষা করছে। তুমি গুণী, সেজন্য তোমার কাছে অনুনয় করছি। যদি এই অনুনয় বিফলে যায় তাহলে আমার কোনো দুঃখ থাকবে না, কারণ তুমি যোগ্য। আর যে অযোগ্য, অধম, সে যদি আমাকে আশীর্বাদও দেয় তাহলে তা আমি গ্রহণ করব না। এ কথা বলার মাধ্যমে যক্ষ মেঘকে একটু প্রশংসা করছেন। 7 নম্বর শ্লোকে বলা হচ্ছে, প্রিয়ার বাহু থেকে কঠিন বিচ্ছেদ কুপিত ধনপতি ঘটালেন, আমার সমাচার পয়ত নিয়ে যাও তুমি যে তাপিতের আশ্রয়। রাগান্বিত কুবের আমার প্রিয়ার বাহু থেকে আমাকে বিচ্ছেদ ঘটিয়েছেন। হে মেঘ, তুমি আমার এই সংবাদ, আমার অবস্থান, আমার অবস্থা সব কিছু বর্ণনা করো আমার প্রিয়ার কাছে গিয়ে। আমার সমাচার, আমার খোঁজ, আমার এই প্রীতি উপহার পৌঁছে দাও প্রিয়ার কাছে। অনুগ্রহ করো মেঘ, এই গ্রীষ্মে, এই তীব্র দাবদাহে, এই নিরবিচ্ছিন্ন বিরহে তুমি একমাত্র ভরসা হতে পারো, তুমি একমাত্র আশ্রয় হতে পারো। তাই তোমার কাছে অনুনয় করছি।
যক্ষ পুরে যাবে, অলকা নাম তার আছে উদ্যানে শম্ভু, সৌধ শ্রেণী তার চন্দ্রমৌলির ললাট জ্যোৎস্নায় ধৌত। তোমার একমাত্র এবং অবিনাশী গন্তব্য হচ্ছে অলকা। সেখানে যক্ষেশ্বররা থাকেন, সেখানে কুবের এবং তার অনুচরেরা থাকে। সেখানে দেখতে পাবে উদ্যানে শম্ভু, শিব বা মহাদেব রয়েছেন। মহাদেবের মস্তকের বা কপালের চন্দ্রালোকে উদ্ভাসিত অলকা নগরীর প্রতিটি সৌধশ্রেণী, অট্টলিকা, সুরম্য প্রাসাদ। মেঘদূত কাব্যের ইংরেজি অনুবাদক G.H. রকের মতে উদ্যানে শম্ভু বলতে অলকার উদ্যানে শিব মূর্তির কথা বলা হয়েছে। অধিকাংশ ভারতীয় সমালোচকের মতে শিব মূর্তি নয়, বরং ভক্ত বৎসল শিব যেমন রাবণের লঙ্কায় থাকেন, ঠিক তেমন ভক্ত কুবেরের অলকায় অবস্থান করেন, সে কথা এখানে বলা হয়েছে। এখানে উল্লেখ করা যেতে পারে কপিলবস্তু এবং অলকা নগরীর বর্ণনার সাথে বাল্মীকির রামায়ণের লঙ্কার বর্ণনা মিলে যায়। তাহলে একই জায়গার ভিন্ন ভিন্ন তিনটি নাম কিনা অথবা ভিন্ন ভিন্ন তিনটি স্থান কিনা তা এখনো প্রমাণিত নয়। ৮ নম্বর শ্লোকে বলা হচ্ছে, যখন আরোহণ করবে বায়ুপথে, পথিক বনিতারা অলোক তুলে গভীর প্রত্যয়ে দেখবে তোমাদেই প্রিয়ের আগমন আশ্বাস। হে বিরহীর আশ্রয় মেঘ, যখন তুমি বাতাসের সাথে আকাশে উদিত হবে, পথিক বনিতারা, প্রসিত ভত্রিকা বা যে স্ত্রীর স্বামী বিদেশে থাকেন সেই স্ত্রীরা মেঘ দেখে আশ্বস্ত হবেন যে আসন্ন বর্ষাকালে তাদের স্বামীরা ফিরবে তাদের বাহুডোরে। দূরে দৃষ্টি দেওয়ার জন্য তারা অলকের কোকড়ানো চুলের গোছা উপরে তুলে তোমাকে পর্যবেক্ষণ করবে আর গভীর প্রত্যয়ে বিশ্বাস স্থাপন করবে, এই বুঝি প্রিয় এলো ফিরে। এরপর বলা হচ্ছে, আমার মতো নয় যেজন পরাধীন, বলতো সে কি পারে দয়িতার বিরহ ভারাতুর ব্যথা না করে দূর, গগনে তুমি যবে উদিত। আমার মতো যে পরাধীন নয়, বিরহ কাতর নয়, সে তার দয়িতার ব্যথা দূর করার জন্য ঘরে ফিরবে, অথচ আমি যক্ষ আমার প্রিয়ার বাহুডোরে ফিরতে পারবো না। সে অপেক্ষা করবে তোমাকে দেখে, যখন তুমি আকাশে উদিত হবে। তোমাকে দেখে সে আমার আলিঙ্গনের অপেক্ষা করবে, আমার কথা ভাবতে থাকবে। সে হয়তো বিশ্বাস স্থাপন করবে আমি ঘরে ফিরব, কিন্তু না মেঘ, আমি তো ঘরে ফিরতে পারছি না। আমি তো কুবেরের অভিশাপে 1 বছরের জন্য রামগিরি পর্বতে নির্বাসিত। যে সকল স্বামীরা ঘরে ফিরবে, তুমি তাদের বিরহের অবসান ঘটাও। তুমি তাদের সকল শ্রান্তি দূর করে দাও মিলনে। কিন্তু আমার প্রিয়ার কি হবে? তার ব্যথার উপশম কিভাবে ঘটবে? আমি তো ফিরতে পারছি না তার কাছে। কিভাবে মিলবে তার কণ্ঠের আলিঙ্গন? এভাবে খুব বিরহ কাতর হয়ে মেঘের কাছে যাচনা করছে যক্ষ। যাও মেঘ, আমার প্রিয়ার কাছে যাও, তাকে সংবাদটি দাও আমি এখানে এই রামগিরি পর্বতে তার জন্য বিরহে কাতর হয়ে পড়ে আছি। ৯ নম্বর শ্লোকে বলা হচ্ছে, যেমন অনুকূল পবন ধীরে ধীরে ভাসিয়ে নিয়ে যায় তোমাকে এবং বাম দিকে গরবী চাতকেরা ঐকতান তোলে মধুময়, তেমনি নভতলে গর্ভাধানকালে মালার মতো বাধা বলাকা সহজ অভ্যাসে হে প্রিয় দর্শন করবে আপনাকে সেবায় সুখী। বাম দিকে কোনো কিছুই সুলক্ষণ নয়, এটি সাধারণভাবে ভারতীয়দের বা হিন্দু সংস্কার। কিন্তু জ্যোতিষশাস্ত্রে বা পুরাণে এর বেশ কিছু ব্যতিক্রম রয়েছে। যেমন যদি বাঁদিকে চাতক বা ময়ূর দেখা হয় অথবা বাঁদিকে কোনো পুরুষ পাখি দেখা হয়, তাহলে এটি সুলক্ষণ হিসেবে গণ্য হয়। গ্রিকদের কাছে বাঁদিক অশুভ, কিন্তু রোমানদের কাছে বাঁদিক শুভ হিসেবে বিবেচিত। তাই ভারতীয় পুরাণ অনুসারে মেঘ তার বাঁদিকে চাতককে দেখছে, চাতকের ডাক শুনছে।
ধরা যায় মেঘের যাত্রা শুভ। মেঘের যাত্রা শুভ একথা বলে মূলত যক্ষ মেঘকে অনুপ্রেরণা দিচ্ছে অলকাপুরীতে যাওয়ার জন্য। বাম এবং দক্ষিণ বিষয়ক সংস্কার ভারতে পুরনো। ভারতের যে অংশটি, যে দিকটি অত্যন্ত মনোরম, সে দিকটিকে বলা হয় দক্ষিণ দিক। বাম অর্থ প্রতিকূল হলেও নারীর ক্ষেত্রে এই অর্থ সম্পূর্ণ বিপরীত। উদাহরণ হিসেবে বলা যায়, রামায়ণের সুন্দরকাণ্ডে হনুমান যখন অশোক বনে সীতাকে পর্যবেক্ষণ করছেন, তখন সীতার বাঁ চোখ, বাঁ বাহু এবং বাঁ উরু একসাথে কেঁপে ওঠে, অর্থাৎ সীতা উদ্ধার আসন্ন। এটাকে সুলক্ষণ বা শুভ হিসেবে ধরা হচ্ছে। তাই নারীর ক্ষেত্রে বাঁ দিকটি, বাম বিষয়টি অত্যন্ত শুভ হিসেবে বিবেচিত হয়। কবিতায় যক্ষ মালার মতো গাথা যে বলাকার কথা বলছে, সমালোচক সত্যচরণ লাহার মতে সেই বলাকা মূলত হিরণ জাতীয় পাখি। তারা একা থাকতে পছন্দ করে, কিন্তু বর্ষার সময়, বর্ষাকালে তারা ঝাঁক বেঁধে ওড়ে, কারণ এটি তাদের গর্ভ সঞ্চার কাল। পৃথিবীর শীতপ্রধান অঞ্চলগুলোতে লালবুক রবিন পাখি যেমন বসন্তের বার্তা নিয়ে আসে, ঠিক তেমন ভারতে চাতক পাখি বর্ষা ঋতুর বার্তা নিয়ে আসে। সেজন্যে চাতককে বর্ষা ঋতুর দূত বলা হয়। চাতকের প্রজননকাল বর্ষাকাল। এ সময় পুরুষ পাখিরা অত্যন্ত তীক্ষ্ণ স্বরে, উচ্চ শব্দে ডাকতে থাকে। মল্লিনাথের মতে সগর্ব বা গরবী শব্দটি ব্যবহার করা হয়েছে এ সকল পুরুষ পাখির কণ্ঠের তীক্ষ্ণতার জন্য। অবাধ গতি নাও জলদ, চলে যাও যেখানে এক মোনা ভ্রাতৃবধূ দিবস গণনায় এখনো বেঁচে আছে। বন্ধু, তুমি তাকে দেখবে, ফুলের মতো মৃদু হৃদয় রমণীর অচিরে বিচ্ছেদে ভেঙে যায়। কি আর আছে বলো, আশার বাঁধ বিনা, যা তাকে রাখে তবু বাঁচিয়ে। যক্ষ মেঘকে বলছে, হে মেঘ, তুমি যাও, অবাধ গতি নাও, কোথাও থেমো না, চলে যাও যেখানে রয়েছে এক মোনা ভ্রাতৃবধূ। এক মোনা শব্দটি ব্যবহার করা হয়েছে এক পত্নী অর্থে, অর্থাৎ যে নারী এক পতিতে বিশ্বাসী, এক পতিতে সন্তুষ্ট। এখানে যক্ষ প্রিয়ার কথা বলা হচ্ছে। সে তোমার ভ্রাতৃবধূ, সে তোমার ভাইয়ের স্ত্রী, তার কাছে যাও, দেখবে সেই রমণী কিভাবে বিরহে কাতর হয়ে অপেক্ষা করছে। যক্ষ প্রিয়ার ফুলের মতো সেই হৃদয় বিচ্ছেদে ভেঙে যাচ্ছে। তুমি তার কাছে যাও, তাকে আশা জাগানিয়া কথা শোনাও। যদি পারো তাহলে সে হয়তো সে আশায় বুক বেঁধে বাঁচতে চাইবে। যক্ষ মেঘকে বারবার স্মরণ করিয়ে দিচ্ছে তার সেই সতী সাধ্বী যক্ষ প্রিয়াকে মেঘ যেন ভ্রাতৃবধূ, ভ্রাতৃজায়া বা মাতৃরূপ জ্ঞান করে। ভ্রাতৃজায়া বা মাতৃজ্ঞান করার মধ্য দিয়ে যক্ষ এক ধরনের সাবধানতা অবলম্বন করার কথা স্মরণ করিয়ে দিচ্ছে মেঘকে। দর্শক, আজকের এই পর্বে আমরা 6 থেকে 10 নম্বর শ্লোক আলোচনা করলাম সংক্ষেপে। আগামী পর্বে আমরা 11 থেকে 15 নম্বর শ্লোক আলোচনা করব।